গুড মর্নিং। দেখেই বুঝতে পারছো আমরা গাড়িতে বসে আছি, আমরা যাচ্ছি এয়ারপোর্টে। অ্যাকচুয়ালি খুব কুইক একটা ট্যুরে আমরা কলকাতা যাচ্ছি, ঠিক 4 দিনের জন্য। আর এর আগে তোমরা দেখেছো মোস্টলি আমি একাই যেতাম, তার কারণ আমাদের বাড়িতে তখন রিনি, তারপর ঝিনুক এরা ছিল। তো এখন ওরা কেউ নেই, সেজন্য আমরা একসঙ্গেই দুজনে যাচ্ছি। কিন্তু তার ফলে যেটা হয়েছে বুঝতে পারছো যে আমি কিন্তু কথা বলতে পারছি না, ইশারায় তোমাদের বোঝাচ্ছি যে এখন বলা যাবে না, পরে বলবো। সেই জন্য আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। যাই হোক, এয়ারপোর্ট যাচ্ছি, এয়ারপোর্টে পৌঁছে গেছি। মুম্বাই এয়ারপোর্টে তো সত্যি কোনো তুলনা নেই, মানে বিল্ডিংটাও যেরকম সুন্দর, ভেতরটাও সেরকম সুন্দর। কিন্তু এই প্রথম এয়ারপোর্টে গিয়ে না বেশ একটু মানে বিরক্তই লাগছিল। এক তো হচ্ছে ভিড় প্রচন্ড, আজকাল অ্যাকচুয়ালি পপুলেশনের জন্যই হোক, মানুষের কাছে ফ্লাইট অ্যাফোর্ড করার ক্ষমতাও হয়েছে অনেক, মানে সবকিছু মিলিয়ে এখন ফ্লাইটের জার্নিটা না ঠিক লোকাল ট্রেন বা বাসের মতো হয়ে গেছে। ছোটবেলায় যখন আমি ফ্লাইটে যেতাম, একটা অন্যরকম ব্যাপারই ছিল, মানে সেটার সঙ্গে তো তুলনা করাই যাবে না। যদিও এখন কিন্তু জিনিসপত্র যেমন এই এয়ারপোর্ট বিল্ডিং, টেকনোলজি অনেক উন্নত, কিন্তু ভিড় এত যে বলার না। আর এই প্রথম এরম একটা এক্সপিরিয়েন্স হলো যে বোর্ডিং পাসে যে বারকোডটা দিয়েছে সেটা ওই কোনো মেশিনেই কাজ করছে না, তো আবার ফিরে এসে স্ট্যাম্প লাগাতে হচ্ছে, মানে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল। তো আর মুম্বাই এয়ারপোর্ট এত বড়, এই দেখো আমি মাঝখানে একটা জায়গায় বসেছি, মানে হাঁটতে হাঁটতে মনে হয় ওরে বাবা, কারণ এতগুলো উইং, গেট নাম্বার কোন দিকে। হ্যাঁ, গাড়ি ফাড়ি আছে, কিন্তু মানে তার জন্য ওয়েট করো, সবসময় যে পাওয়া যায় ঠিক মতো তাও নয়। তো মোটামুটি হেঁটেই যাই। যাই হোক, মাঝখানে একটু রেস্ট করেছি। আর যথারীতি ফ্লাইট ডিলে। আমি না এই জন্য সবসময় নিজের সঙ্গে একটু কিছু খাবার, হালকা কিছু, আর যদি এরকম ডে টাইমে ফ্লাইট হয় না, আমি তো মোটামুটি লাঞ্চটাও সঙ্গেই ক্যারি করি। তো যাই হোক, ডিলে বলে একটু ফল টল খেয়ে নিলাম। তো এখন ফ্লাইটে উঠেছি। এই যে ব্যাপারটা, এই যে ফ্লাইটে বসে তুমি দেখছো পাশে আরেকটা ফ্লাইট যাচ্ছে, এগুলো কিন্তু কতদিন ধরে দেখছো, তোমার বয়স কত, এগুলো কিছু ম্যাটার করে না। এই সিনগুলো এত ভালো লাগে দেখতে, পাশ থেকে আরেকটা ফ্লাইট চলে যাচ্ছে, বা সামনে যখন ওই লাইন পড়ে না, যখন টার্ন নেয়, সেগুলো দেখতেও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আলটিমেটলি টেক অফ করলো। আর এবার ফ্লাইটে খাবার অ্যাকচুয়ালি বহু বছর পরে আমরা এবার ইন্ডিগোতে ফ্লাই করছি, তো সেটাও একটা অন্যরকম একটু আলাদা এক্সপিরিয়েন্স ইন্ডিগোর। যাই হোক, তো সেখানে আবার দেখলাম সবাইকে খাবার দিচ্ছে না, কিন্তু ওরকম বেছে বেছে কিছু লোককে, কি কারণটা আমি ঠিক ডিটেলসে বলতে পারবো না, বাট নিচে দেখো যখনই বম্বে থেকে ফ্লাইটটা ওড়ে না, এই যে সমুদ্রের ওপরে আসে, ভীষণ ভালো লাগে। যাই হোক, আমাদের স্ন্যাক্স দিয়েছে, এটা একটা চিজ কর্ন, স্পিনাচ কর্ন স্পিনাচ স্যান্ডউইচ, আর একটু উপমা আর কফি। তো যদিও খেতে ভালো, খারাপ লাগেনি, বেশ ভালোই লাগছিল। আর যেহেতু ডিলে, ওই যে হয় না একটু খিদেও পেয়ে যায়, তো ঠিক আছে। আর বেশ ভালো রোদ আসছিল। কিন্তু যেটা বললাম যে আমি কারণটা ঠিক জানি না, ওরা ওই সিট নাম্বার দেখে, নাম ডেকে খাবারটা দিচ্ছে। আর এই উপমা, এগুলো তো রেডিমেড, জাস্ট গরম জল ঢেলে রেখে দিয়ে 5 মিনিট তারপরে খেতে হয়। বাট এই উপমাটা আমার খুব একটা খারাপ লাগে না, রেডিমেড উপমাটা, তো সেজন্য এটাই নিয়েছিলাম। তো যাই হোক, সেটা মোটামুটি ভালোই হলো, কিন্তু যেহেতু ডিলে, তো সেই জন্য কলকাতা পৌঁছতে আমাদের বেশ দেরি হয়ে গেল। অ্যান্ড আরেকটা যেটা হয়, যেহেতু এতদিন আমি একা একা যেতাম না, তো ফ্লাইটে একটু বোর লাগতো, আর পাশে ন্যাচারালি আননোন কেউ থাকলে একটু আনইজিও লাগে। তো এখন সেই ব্যাপারটা হচ্ছে না, মানে টাইমটা খুব ভালো কেটে যাচ্ছে, বোর লাগছে না। অ্যান্ড দেখো, কলকাতা পৌঁছাতে পৌঁছাতে কিন্তু অন্ধকার, কারণ ওদিকের মুম্বাই থেকে আগে অন্ধকার হয়ে যায়, মানে দিন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমরা যে পারপাসটা নিয়ে যাচ্ছি, তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়িতে কাজ হচ্ছে,
তো সেই জন্য আমরা মানে বোধহয় দিন 15 পরেই আবার একবার যাচ্ছি যে কতটা কাজ হলো কি হলো দেখার জন্য। বাট এটা কিন্তু টু মাচ, তাই না? বাট কোনো অপশন নেই, যাই হোক যেতে হয়েছে। বাট এতটাই দেরি হয়ে গেছে যে আমরা ভেবেছিলাম যে আমরা গিয়ে সোজা ফ্ল্যাটে যাব, যারা কাজ করছে তাদের সাথে কথা বলবো। তো সেটার তো কোনো চান্সই নেই, কারণ এত রাত্রিবেলা পৌঁছলাম। কাজেই আজকের দিনটা শুধু জার্নিতেই কেটে গেল। এনিওয়ে, চলো কালকে কি হয় তোমাদের দেখাই। সকালে উঠে না, আচ্ছা আমরা হোটেলে উঠেছি, হ্যাঁ ন্যাচারালি, কারণ বাড়িতে কাজ হচ্ছে। তো ব্রেকফাস্ট করেছি, কিন্তু সেটা তোমাদের আর রেকর্ড করে উঠিনি, ভুলে গেছি বা খেয়াল করিনি, যাই হোক। তো বিল্ডিং এ পৌঁছে গেছি, এই দৃশ্যটা দেখেই বুঝতে পারছো আমি যখনই আসি তোমাদের এটা দেখাই, আর এটাও আমার দেখতে ভীষণ ভালো লাগে। যাই হোক, ফ্ল্যাটের মধ্যে ভেবেছিলাম গিয়ে তোমাদের একটু কাজ দেখাবো, সেটাও আসলে ওদের সাথে এত ব্যস্ত হয়ে গেছি যে রেকর্ডিং করা হয়নি। তো এরপরে আমরা লাঞ্চের জন্য একটা স্পেশাল জায়গায় যাচ্ছি। হয়তো দেখে বুঝতে পারছো এটা গড়িয়াহাট। এই যে ভিড় আর এরকম দুদিকে দোকান, তার মধ্যে দিয়ে হাঁটছি। তো গড়িয়াহাটে একটা জায়গায় আমরা লাঞ্চ করতে এসেছি, দেখো আদর্শ হিন্দু হোটেল। এটা বলছি কেন এসেছি, সেটার কারণটা হচ্ছে আমার হাজবেন্ড মানে সিদ্ধার্থ যখন স্টুডেন্ট ছিল তখন ও এখানে লাঞ্চ করতো এসে মাঝে মাঝে। তো সেইটা ও আমাকে দেখাবে বলে, তো মোটামুটি বলতে পারো আমরা প্রায় 40 বছর কি আর একটু না, 40-এরও বেশি, 45 বছর বা তারও বেশি সময় পরে মানে আবার এখানে খেতে এসেছি। আর ওই কি বলে এগুলোকে বোধহয় পাইস হোটেল বলে, বাট এখন আর খুব সস্তার ব্যাপারগুলো নয়, মোটামুটি দাম আছে, কিন্তু খাবারগুলো আমার বেশ ভালো লেগেছে। শালপাতা দেখলে শালপাতার মধ্যে কলা পাতা পেতে দেওয়া, পুরোনো দিনের টেবিল চেয়ার গুলো, আর প্রচুর ভ্যারাইটি, মানে মোচার তরকারি, এই তরকারি অনেক কিছু বলছে, তোমার যেটা ইচ্ছে নাও, ডাল, এরকম সব ব্যাপার নিজের পছন্দের মতো। বাট মাছগুলো খুব ভালো, রান্নাগুলো খুব টেস্টি। আর যেটা বলি, আমরা যেহেতু মুম্বাইতে না বাংলা টেস্টে যতই বলো, আমি যেহেতু রান্না করি না, লক্ষ্মী যেহেতু বাঙালি নয়, তো এই টেস্ট গুলো হয় না, কিছু কিছু রান্না হয়, বেশিরভাগই হয় না। তো সেই জন্য না এরকম টিপিক্যাল বাঙালি খাবার খেতে খুব ভালো লাগে। আচ্ছা, আমি পাবদা মাছ নিয়েছি, আমার মাছের সাইজটা দেখো। আর খুব সিম্পল, মানে আমি যেহেতু বলেছি একদম সিম্পল দাও, তো ওরা ওই সেই শুক্তো আলু ফালু ওইসব দিয়ে দিয়েছে, সঙ্গে আবার দেখো আমের চাটনি, পাঁপড়, মানে বেশ ভালোই লাগলো খাবারটা। এখানে একটা মেনু বোর্ড ঝোলানো রয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো হোটেলটা না যে একটা অন্যরকম ব্যাপার। তো এখানে যে এক ভদ্রলোক আমাদের দিচ্ছিলেন খেতে, তার কথা বলো। ঠিক আছে, খাওয়ার কল করে দেবো না? হ্যাঁ, এক নম্বর কবিতা, তিন নম্বর ডাল ভাজা, ডাল ভাজা, ডাল ভাজা, 4 নম্বর কইমা চুদা, 4 নম্বর কইমা চুদা, 5 নম্বর ডাল তোকে রাত্রি করে, 5 নম্বর ডাল তোকে রাত্রি ছিল, 6 নম্বর ছিল, 8 নম্বর ডাল তরকারি পাবদা, ডাল তরকারি পাবদা, 8 নম্বর ইলিশ, ইলিশ। তোমার নামটা? আমরা নিত্যানন্দ। তুমি কত বছর এখানে? 28 বছর থেকে। 28 বছর? ও ওয়াও, খুব ভালো। আচ্ছা, উনি কিন্তু ওই অর্ডারটা যে মানে আমরা যে খেলাম সেটা উনি ওনাকে ওখানে ওইভাবে বলে আর কি। তো কি অদ্ভুত ভাবে বলছে, বহু বছর ধরে ওখানে কাজ করে। যাই হোক, দেখো এখন এটা পরের দিন সকালবেলা ব্রেকফাস্টে এসেছি, তোমাদের একটু দেখাচ্ছি। ডিটেলস অ্যাকচুয়ালি দেখানো হয়নি, কারণ আমাদের এই যে হোটেলটা না, এখানে প্রচুর বিয়ে বাড়ির জন্য ভাড়া দেয়, আর সবসময় মোটামুটি বিয়ে বাড়ির লোকজনে ভর্তি। তো সেই জন্য খুব বেশি মানে ওপেনলি এরকম রেকর্ডিং করা যাচ্ছে না, বাট ভ্যারাইটি খাবার ছিল। আমি মোটামুটি একটা ধোসা খেয়েছি, ব্রেড অমলেট খেয়েছি, কফি খেয়েছি, খেয়ে আবার দেখো বাড়িতে এসে গেছি। এইবার তোমাদের একটু দেখাচ্ছি কাজ শুরু হয়েছে, মানে কিভাবে কাজ চলছে সেটা একটু দেখাচ্ছি। তো আশা করছি যে এবার নয়, এবার তো 4 দিনের জন্য দেখে যাচ্ছি, নেক্সট টাইম যখন আসবো কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো মোটামুটি খানিকটা কাজ এগিয়েছে, সেটা তোমাদের দেখালাম।
আজকে চলো এই পর্যন্তই। আর কলকাতায় এসে থেকে না মানে এখন অব্দি 1.5 দিন হয়েছে, বসার সময় পাচ্ছি না, এইভাবেই হয়তো 4 দিন কাটবে। তো দেখা যাক, তোমাদের সাথে আবার বাকিটা পরের দিন দেখাবো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। তাড়াতাড়ি তো দেখা হবেই, কারণ এই কলকাতার বাকিটা পরের ব্লগে তোমাদের দেখাচ্ছি।